হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 82 পাওয়া টেট পাস ক্যান্ডিডেটদেরকে নতুন করে সংকটের মধ্যে পড়তে চলেছেন। আমরা জানি সিঙ্গেল বেঞ্চ ইতিমধ্যে অর্ডার দিয়েছিলেন যে 82 যারা টেট পাবে তাদেরকে টেট পাস হিসেবে ঘোষণা করতে হবে, কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 82 পেয়ে টেট পাসদের এই মুহূর্তে স্বীকৃতি দিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিভিশন বেঞ্চে 82 পেয়ে টেট পাস এই মামলাটি চ্যালেঞ্জ হলো। কোন বেঞ্চে মামলাটি উঠতে চলেছে, লাস্ট কি অর্ডার দিয়েছিলেন, কোন বেঞ্চ থেকে অর্ডার এসেছিল, বর্তমান অবস্থাটা কি রয়েছে, কেন এই 82 পাওয়া ক্যান্ডিডেটদের স্বীকৃতি দিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 82 ভার্সেস 83 পেয়ে টেট পাসের এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে 82 পেলে তাদেরকে টেট পাস হিসেবে ঘোষণা করতে হবে। তো পরবর্তীতে এই মামলাটি চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের যে বেঞ্চ, সেই বেঞ্চে ডিভিশন বেঞ্চে কিন্তু দুটো একটা বিতর্ক তৈরি হয়েছিল। দুজন বিচারপতির মধ্যে কেউ বলছেন, একজন বলছেন যে 82 পেলে টেট পাস, আরেকজন বলছেন যে না 83 পেলে টেট পাস। তো সেই মামলাটিকে অন্য আরেকটি বেঞ্চে পাঠানো হয়েছিল। তার ফলে এভাবে কিন্তু মামলাটির নিষ্পত্তি ঘটে। কিন্তু তারপর বাদে বিপত্তি, বেশ কিছু ক্যান্ডিডেট যারা 82 পেয়ে টেট পাস ক্যান্ডিডেট, তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তারা পুনরায় মামলা করে এবং তারা জানায় যে এই গ্রাউন্ডে মামলা করে যে তারা এতদিন ধরে ডিপ্রাইভ হয়েছে, এতদিন ধরে তারা চাকরিতে বসতে পারেনি, তার ফলে তাদেরকে যেন চাকরির সুব্যবস্থা করা হয়। তো এই সাথে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যাচ্ছে। তো সিঙ্গেল বেঞ্চ কি অর্ডার দিয়েছিলেন এবং ডিভিশন বেঞ্চে কেন যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আমরা বিস্তারিত জেনে নেব। চলুন। এই মুহূর্তে যে মামলাটির স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চে হয়েছিল 82 পাওয়া টেট পাস ক্যান্ডিডেটরা। তার যে মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 24959 2022-এর, এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 24856 2022-এর। যে মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 26শে নভেম্বর 2022 তারিখে। মামলাটি বর্তমানে ডিসপোজ হয়ে গেছে, কারণ সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়ে দিয়েছিলেন। তো অর্ডার দিয়ে দিয়েছিলেন, কি অর্ডার দিয়েছিলেন সেটা আমরা একবার দেখবো। তো এই মামলাটির পিটিশনার রয়েছেন অভয়দুল্লাহ শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি পরপর বিস্তারিত অনেকগুলো শুনানি হয়েছে। আমরা একদম লাস্ট কবে কি শুনানি হয়েছিল সেটা একবার দেখে নেবো, লাস্ট কবে অর্ডার এসেছিল সেটা দেখবো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে লাস্ট এই মামলাটি শুনানি এবং লাস্ট অর্ডার এসেছিল, এবং এই দিনই লাস্ট অর্ডার দিয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ডিসপোজ করে দিয়েছিলেন মামলাটি, এবং তিনি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটা একবার দেখে নেব, তারপর আর চলে আসবো আবার ডিভিশন বেঞ্চে কোন বেঞ্চে উঠতে চলেছে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে কোর্ট নাম্বার 17-তে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে 29 এবং 30 নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 24856 2022-এর। মামলাটির পিটিশনার রয়েছেন অভয়দুল্লাহ শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আরেকটি মামলা রয়েছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি WPA নাম্বার 24840 2022-এর, যার পিটিশনার রয়েছেন মিরাজুল মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে যারা যারা কথা বলছিলেন এখানে পরপর রয়েছে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, তারদোষ স্বামী মহাশয় তিনি কথা বলছিলেন, পর্ষদের হয়ে কথা বলছিলেন সৈকত ব্যানার্জি, রাতুল বেসারিরা কথা বলছিলেন। তো আমরা অর্ডারের মূল বক্তব্য দিকে চলে যাব। পিটিশনারদের যেটা মূল দাবি ছিল যে তারা যেহেতু 82 পেয়ে টেট পাস করে গেছে, যেহেতু তারা টেট পাস করে গেছে এবং তারা 2016 সালে যখন রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,000 যে শিক্ষক নিয়োগ করেছিল, সেই সময় তারা ম্যাক্সিমামটা নন ট্রেন টিচার নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেই সময় তারা দাবি জানিয়েছে বা তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট ছিল, অর্থাৎ সেই সময় তারা ট্রেন হিসেবে গণ্য হয়েছিল বা তারা ট্রেনিং কোয়ালিফিকেশন সম্পূর্ণ করে ফেলেছিল। তো যেখানে নন ট্রেন ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছিল, সেখানে যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল তারা সবাই চাকরি পেয়ে গেছিল। সুতরাং সেই সময় যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা ট্রেন হয়ে থাকে তাহলে এদের চাকরি কিন্তু প্রত্যেকের হয়ে যাওয়ার কথা। তবে এক্ষেত্রে এরা যেহেতু টেট পরে পাস করেছে তাই কিন্তু এদের চাকরি হয়নি। তো এই জন্যই কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন, তাদের চাকরির নির্দেশ দিচ্ছেন। তো যেটা অর্ডার কপির মধ্যে উল্লেখ করা রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি মূল বক্তব্য যেটা রয়েছে, দ্য পিটিশনার্স সাবমিট দ্যাট, বা যে বিষয়টা সাবমিট করেছে, দে হ্যাভ গট 82 মার্কস ফর কোয়ালিফাইং ইন টেট 2014 যে টেট কোয়ালিফাইং মার্কস তারা পেয়েছিল, অর্থাৎ তারা রিজার্ভ ক্যাটাগরি হয়ে, অর্থাৎ SC ST ওবিসি A B ক্যান্ডিডেট হয়েও তারা যদি 82 পেয়ে থাকে তাহলে তাদের পাস হিসেবে ঘোষণা করা দরকার। পরবর্তী এই অর্ডারটি এসেছিল। তো
তো সেহেতু তারা 82 পেয়ে টেট পাস করেছে 2014 সালের, এবং তারপর যেটা বলা হচ্ছে অ্যান্ড দাস দে আর এলিজিবল ফর ইন্টারভিউ, সুতরাং তারা ইন্টারভিউর জন্য এলিজিবল হয়ে যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ারও সুযোগ দিতে হবে, এলিজিবল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ারও এলিজিবল, কেননা সেই সময় প্রচুর পরিমাণে নন ট্রেন শিক্ষক চাকরি পেয়েছিল। সেক্ষেত্রে যারা ট্রেন এবং টেট পাস ছিল সেই সময় তারা কিন্তু কেউ বসেছিল না, প্রত্যেকেই চাকরি পেয়েছিল। সুতরাং সেই জন্য এই ক্যান্ডিডেটরা কিন্তু তারা চাকরি পাওয়ার যোগ্য বলে মনে করছে। রিক্রুটমেন্ট প্রসেস বিকজ দে আর ট্রেন্ড ইন 2016 সালে তারা ট্রেন কমপ্লিট করে ফেলেছিল, সেই হিসেবে তারা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। এবার মাননীয় বিচারপতি তিনি কি নির্দেশ দিচ্ছেন, দেয়ারফর আই ডিরেক্ট দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাননীয় বিচারপতি তিনি ডিরেকশন দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, প্রেসিডেন্টকে নির্দেশ দিচ্ছেন টু টেক ইন্টারভিউ, এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিচ্ছেন অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড টু টেক স্টেপস ফর দেয়ার, তাদের জন্য যথাযথ স্টেপ গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন। রেকমেন্ডেশন অ্যান্ড ইফ এনি অ্যাপয়েন্টমেন্ট ইজ গিভেন ইট উইল অ্যাবেট বাই দ্য রেজাল্ট অফ অ্যাপিল বিং, যে একটা কেস নাম্বার দেওয়া রয়েছে হুইচ ইজ পেন্ডিং বিফোর দ্য ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চে অলরেডি একটা মামলা চলছে, ডিভিশন বেঞ্চ যেটা অর্ডারটা দেবে সে বিষয়টাও আবার মেনে চলতে বলছে, এবং তার পাশাপাশি এই সমস্ত ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন দেওয়ারও নির্দেশ দিচ্ছেন। বাকি যে বক্তব্যগুলো রাখা আছে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলোর আমি এত কিছু বলছি না। তো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু যে নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বা রেকমেন্ডেশন দেওয়ার তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন। তো সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো ডিভিশন বেঞ্চে কোন বেঞ্চে তারা প্রেয়ার করেছে তোলার জন্য এবং তার সিনপসিস কি রয়েছে বিস্তারিত জানবো আমরা। যে মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হচ্ছে সেই মামলাটির ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 555/2024, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 551/2024। মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল মার্চের 18 তারিখ, এই কিছুদিন আগেই মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছে। মামলাটির ফার্স্ট হিয়ারিং এর ডেট 28 মার্চ 2024 তারিখ ছিল, এটা ফর অ্যাডমিশনের জন্য হিয়ারিং রয়েছে। তো আমরা এখানে বেঞ্চ দেখতে পাচ্ছি, ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে কে পিটিশনার হিসেবে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা চ্যালেঞ্জ জানিয়েছে এবং এই মামলাটির পিটিশনার কে রয়েছেন দেখুন অভয়াদুল্লাহ। এখন এই মামলাটি কোন বেঞ্চে ওঠার জন্য তারা প্রেয়ার জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রেয়ার জানিয়েছে, তার বিস্তারিত আমরা জেনে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির ম্যাট নাম্বার 551/2024, তার সঙ্গে একটি ক্যান ফাইল যুক্ত রয়েছে, ক্যান অফ 2024, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখন পিটিশনার রয়েছে, যেহেতু তারা চ্যালেঞ্জ জানিয়েছে তাই তারা পিটিশনার ভার্সেস অভয়াদুল্লাহ শেখ। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেটা প্রেয়ার করেছে, যেটা জানা যাচ্ছে, প্লিজ ফাইন্ড অ্যাটাচ হিয়ার উইথ দ্য কপি অফ মেমোরেন্ডাম অফ অ্যাপিল অ্যান্ড স্টে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য অল ইটস অ্যানেক্সার হুইচ উইল মুভড বিফোর দ্য, অর্থাৎ এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করছে এবং স্টে অর্ডার চেয়েছে, তারা স্টের জন্য অ্যাপ্লিকেশন চেয়েছে, যাতে করে এই সমস্ত 82 পাস স্টেট ক্যান্ডিডেটরা যারা অলরেডি ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল 2016 সালে, তাদেরকে নতুন করে চাকরি দেওয়ার যে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশের উপর স্টে আবেদন জানিয়েছে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কোন বেঞ্চে? দ্য অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির যে বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে তারা প্রেয়ার জানিয়েছে যাতে এই মামলাটি এই ডিভিশন বেঞ্চে মাননীয় তপব্রত চক্রবর্তীর বেঞ্চে তোলা যায়। এবং কবে তারা তুলতে চেয়েছে? 15/4/2024 তারিখ, অর্থাৎ 15ই এপ্রিল 2024 তারিখে এই মামলাটিকে তোলার জন্য তারা আবেদন জানিয়েছে। অ্যাজ সুন অ্যাজ বিজনেস অফ দ্য কোর্ট উড পারমিট, কোর্ট যদি পারমিট করে, কোর্ট যদি পারমিশন দেয়, তাহলে 15/4/2024 তারিখে তারা এই মামলাটিকে তুলতে চায়। এখন আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কেন এই মামলাটিকে চ্যালেঞ্জ জানালো, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই মামলাটির সিনপসিস কি, তারা কি কারণ দেখিয়ে তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলো, অর্থাৎ মামলার সিনপসিসটা আমরা দেখে নেব। তো সিনপসিসে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য লার্নার সিঙ্গেল জাজ আউট নট টু হ্যাভ ডিরেক্ট the president of the appellant or board to take interview of the candidates and to take steps of their appointment without considering the facts, অর্থাৎ সিঙ্গেল জাজের কোনো এখতিয়ার নেই বা কোনো অধিকার নেই যে কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো না জেনে না বুঝে কোনো একটা ক্যান্ডিডেটকে, কোনো একজন রিজার্ভ ক্যান্ডিডেটকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার, তাদেরকে ইন্টারভিউ নেওয়াতে বলার তার অধিকার নেই। হোয়েদার এ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটেগরি, যে সমস্ত যে ক্যাটেগরিটা, যে ক্যান্ডিডেটটি এই মুহূর্তে রিজার্ভ ক্যাটেগরিতে বিলং করছে, হু হ্যাজ অ্যাকোয়ার্ড 82 মার্কস, অর্থাৎ যে টেটে 82 পেয়েছে, টেট 2012 যে টেট হয়েছিল, ইজ কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সে একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট অর নট, সে কোয়ালিফাই করেছিল কি করেনি সেই বিষয়টাও সন্দেহ চোখে দেখছে। Moreover, there is no recruitment process pending while the impugned order under appeals was passed by the honorable court. এই মুহূর্তে কোন রকম সেই নিয়োগ প্রক্রিয়ার কোন রকম ভাবে পেন্ডিং অবস্থায় নেই বা সেই সংক্রান্ত কোনো মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কোনো বিচারাধীন মামলা নেই।
দ্য সিঙ্গেল জাজ কি ভুলবশত রংলি ভাবে নট টকিং ইনটু দ্য কনসিডার গ্রাউন্ডে দেখার কথা বলেনি। দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2016 ওয়াজ কমপ্লিটেড ইন দ্য ইয়ার 2017 সালে এই 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড সিন্স দেন মোর দ্যান 7 ইয়ার, ইতিমধ্যে 7 বছর কমপ্লিট হয়ে গেছে। দ্য রিট পিটিশন হ্যাভিং বিন ফিল্ড আফটার 7 ইয়ার ডু নট কল ফর এনি ইন্টারফারেন্স বাই দিস অনারেবল কোর্ট। যেখানে ইতিমধ্যে 7 বছর পেরিয়ে গেছে সেখানে কোর্ট আবার নতুন করে এই বিষয়টার উপর হস্তক্ষেপ করতে পারে না। সিঙ্গেল জাজ একটা বিষয় ভুলে গেছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে 2017 সালেই। দেয়ার ক্যান নট বি এনি অ্যাপয়েন্টমেন্ট, সেখান থেকে এরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না ইন রেসপেক্ট অফ দ্য সেইড সিলেকশন প্রসেস, সেই নিয়োগ প্রক্রিয়া থেকে আর কোনো রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। এবং সেই যে প্যানেল, তার যে প্যানেল সম্পূর্ণভাবে সেই প্যানেলটি এক্সপায়ার হয়ে গেছে। যে সমস্ত ক্যান্ডিডেট হু অ্যাকোয়ার 82 মার্কস 82 পেয়ে যারা টেট পাস করেছিল 2014-তে, তারা আইদার 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল আর 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু দ্য রিট পিটিশনার এই মুহূর্তে তারা এসে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা কনসিডার করা যায় না তাদেরকে নতুনভাবে তাদের সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করানো বা তাদের নতুনভাবে ইন্টারভিউ নেওয়ার এই আবেদন তারা জানাতে পারে না বা কোর্ট এই অর্ডার দিতে পারে না। এই সমস্ত দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে। তো মামলাটির যে পিটিশনার রয়েছে সে আরটিআই করেছিল, আরটিআর মাধ্যমে তাকে সাপ্লাই করা হয়েছিল সাপ্লাই দ্য অফ ডিজিটাইজ ডেটা অফ ওএমআর শিট 2014 যে ওএমআর শিট ডিজিটাল ডেটা তাকে প্রোভাইড করা হয়েছিল, যেটা জানা যাচ্ছে উইথ রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশন। সে অ্যাপ্লিকেশন জানিয়েছিল আই এম ডিরেক্টেড টু এনক্লোজ হিয়ার উইথ দ্য ডিজিটাইজ ডেটা অফ ওএমআর শিট অফ টেট 2014 এক্সাম বিফোর and after re-evaluation as the relevant court order along with the money receipt। অর্থাৎ কোর্টের উপর নির্ভর করে কোর্ট যে এমন অর্ডার দিয়েছিল এই ক্যান্ডিডেটকে, এই পিটিশনারকে তার ডিজিটাল ওএমআর শিট প্রোভাইড করার জন্য, সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ডিজিটাল ওএমআর শিট প্রোভাইড করেছিল এই পিটিশনারকে। এবার আমরা দেখে নেব সেই ক্যান্ডিডেটের ডিজিটাল ওএমআর শিট আমরা সে কত নাম্বার পেয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথম যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পার্টটা রয়েছে সেখানে 14 পেয়েছিল, সেকেন্ড পার্টটাতে 13 পেয়েছিল, 3 নম্বরের পার্টটাতে 16 পেয়েছিল, 4 নম্বরে 9 এবং লাস্ট যেটা রয়েছে এখানে 25 পেয়েছিল। টোটাল সে পেয়েছিল 77। কিন্তু এ ছিল রিজার্ভ এ ক্যাটাগরি ক্যান্ডিডেট, ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেট। এখন প্রশ্ন হচ্ছে এই ক্যান্ডিডেট তাহলে কি করে 82 পেল? টোটাল যেখানে আমরা দেখতে পাচ্ছি তার ডিজিটাল যে ওএমআর শিট সেখানে 77 রয়েছে। তো এই ক্যান্ডিডেটরা পরবর্তীতে প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত ছিল এবং সেখানে তারা 6 নম্বর এক্সট্রা পেয়েছিল। এই 6 নম্বর তাকে এক্সট্রা দেওয়ার ফলে সে পেয়েছে 77 প্লাস 6, সেখানে সে তার হয়ে যাচ্ছে 83 মার্কস। বা সেক্ষেত্রে হয়তো তাকে 6 নম্বর না পেয়ে সে হয়তো 5 নম্বর পেয়েছিল, সেক্ষেত্রে তার 82 মার্কস হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু এই ক্যান্ডিডেটটা টেট পাস করেছে এবং মামলার মধ্য দিয়ে সে টেট পাস করলো, কোশ্চেন ভুলের মামলার মধ্য দিয়ে টেট পাস করলো। তারপর কোর্ট কেসের মাধ্যমে 82 ভার্সেস 83 কেস মামলা, সেই 82 পেয়ে টেট পাস দেয়, সেটাও মামলার মাধ্যমে তারা জিতলো। তারপরে চাকরিটাও হচ্ছে মামলার মধ্য দিয়ে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এদের ইন্টারভিউ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। তাহলে সমস্তটাই মামলার উপর নির্ভর করে একজন ক্যান্ডিডেট বা কয়েকজন ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছে, এক ক্যান ফাইলে যুক্ত রয়েছে, তারা প্রত্যেকে চাকরি পাওয়ার সম্মুখীন এসে দাঁড়িয়েছে। যদিও এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সেই সময় ট্রেনিং ছিল, তাদের ট্রেনিং কমপ্লিট ছিল, যদি আদার্স কোয়ালিফিকেশন সবকিছু ফুলফিল করতে পারতো তারা, তাহলে কিন্তু চাকরিটা সেই সময় পেয়ে যেতে পারতো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই পিটিশনারদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না, তার জন্য কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। তো এর পরবর্তীতে এই মামলাটি 15 তারিখ উঠতে চলেছে, 15 এপ্রিল উঠতে চলেছে। তো সেদিন দেখা যাক মামলাটি ওঠে কিনা এবং সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।